যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, সেই সাথে প্যাথোলজিক্যাল যে রিপোর্টটা সেটার গুরুত্বপূর্ণ নিশ্চয়ই অনেক বেশি রয়েছে, সেটা একটু আপনার কাছে জানবো। Pathology is the science behind the cure. But nowadays, pathology is the science with the cure. দেখুন, আপনি একটা রিপোর্টের জন্য আমাদের ক্লিনিশিয়ানকে ওয়েট করতে হয় যে একটা রিপোর্ট না পেলে ক্লিনিশিয়ান ক্যানট গিভ হিজ ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। চিকিৎসকরা কি দেখেন? একটা রুগীর তার কষ্টের কথা শুনেন, যেটাকে আমরা বলি সিমটম, আর ডাক্তার যেটা দেখেন সেটা হলো সাইন। সো ডাক্তার রুগীর কথা শুনছেন, উনি রুগীর পরীক্ষা করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা রিপোর্ট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি ম্যানেজমেন্ট দিতে পারছেন না। সো প্রপার ম্যানেজমেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্ভুল রিপোর্ট। এই যে প্যাথোলজিক্যাল রিপোর্টটা, মানে কখন ভুলটা হতে পারে বা কিভাবে আসলে ভুলটা হয়ে থাকে? তিনটি পর্যায়ে একটা প্যাথোলজি রিপোর্টগুলি ভুল হতে পারে। ভুল হতেই পারে, আমরা মানুষ, হিউম্যান বিইং, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হতে পারে, মেশিন মাত্রই ভুল হতে পারে। তবে আমরা তিনটা ফেজে আমরা ভুলগুলি সাধারণত অবজার্ভ করেছি। একটা হলো প্রি অ্যানালাইটিক পর্যায়, একটা হলো অ্যানালাইটিক পর্যায়, আর একটা হলো পোস্ট অ্যানালাইটিক। দ্যাট ইজ আপনার প্রি অ্যানালাইটিক পর্যায়ে যখন আপনি স্যাম্পল বা যে নমুনা আমরা কালেকশন করছি, তখন থেকে শুরু হচ্ছে যে প্রি অ্যানালাইটিক। এবং এটা দেখা গেছে, আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি, প্রায় 40 থেকে 75 বা 80% পর্যন্ত প্রি অ্যানালাইটিক, দ্যাট ইজ স্যাম্পল কালেকশনের সময় হয়। আচ্ছা। আর আমরা দেখেছি 5 to 15% ল্যাবরেটরিতে যখন টেস্টটা হয় তখন হতে পারে। আর আরেকটা আমরা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে 20 to 30% আফটার দ্য রিপোর্ট প্রোডাকশন। সো এই তিনটি পর্যায়েই রিপোর্টগুলি ভুল হতে পারে। প্রি অ্যানালাইটিক কিছু ভুল হতে পারে, পোস্ট অ্যানালাইটিক কিছু ভুল হতে পারে, এই ভুলগুলো আসলে কীরকম? ধরুন, আপনি প্রি অ্যানালাইটিক যখন আমি স্যাম্পল কালেকশন করছি, যিনি স্যাম্পল কালেকশনের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন, একটা ল্যাবরেটরিতে হতো একজন বলছেন যে আপনি এই স্যাম্পলটা এইভাবে দিবেন, বা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান বা যিনি থাকেন তিনি হয়তো স্যাম্পলটা কালেকশন করলেন, নমুনা কালেকশন করলেন। এই নমুনা সংগ্রহটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বুঝাতে পারি, যে একজন রুগী আসলো, তার ডায়াবেটিস আছে কি না, সে খালি পেটে এসছে, যে তার রক্তে শর্করা জানা দরকার। এখন তাকে আমরা বলেছি যে ফাস্টিং পর্যায়ে আসতে হবে, খালি পেটে আসতে হবে। এবং তিনি খালি পেটে কতক্ষণ থাকলেন? আমরা বলি যে 8 থেকে 10 ঘন্টা খালি পেটে থাকতে হবে, তারপরে তাকে রক্ত দিতে আসতে হবে। উনি হয়তো তার খালি পেটে ওই টাইমের আগেই এসছেন বা তারপরে এসছেন, যেটা আমরা তখন বলি ওভার ফাস্টিং। এমনও হতে পারে উনি ফাস্টিং দেওয়ার সময় 1 কিলোমিটার হেঁটে আসলেন, উনি এক্সারসাইজ রমনা পার্কে এক্সারসাইজ করে তারপর আসলেন, তখন যে ব্লাড সুগারের ইয়েটা, তখন কিন্তু অ্যাকুরেট রিপোর্ট আমরা পাবো না। আপনি যে ব্লাড সুগারের কথাই বললেন, এক্ষেত্রে কি একজন প্যাথোলজিস্ট হিসেবে আপনারা রোগীদেরকে ওভাবে আগেই প্রি কাউন্সিলিং করে নেন যে আপনি আসলে হেঁটে এসেছেন কিনা বা কতক্ষণ আসছেন, এই বিষয়গুলোকে আসলে রোগীকে বলা হয় কিনা? এটা অবশ্যই বলতে হবে। যদি কেউ বলে না থাকে, রোগীকে আমাদের আগে থেকেই একটা প্রি কাউন্সিলিং বলেন বা অ্যাডভাইস বলেন, এটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার কালকে বা আগামীকাল আপনাকে সকালবেলা আসতে হবে, তার আগে আপনি রাত 10টার পরে আপনি আর কিছু খাবেন না। আচ্ছা। সকালে আসবেন, আপনি উইদাউট এনি এক্সারসাইজ, উইদাউট এনি, আমরা যেটা বলি কায়িক পরিশ্রম করবেন না। সকালে আপনি আসবেন খালি পেটে, এবং এমনও বলি আমরা পানিও খাবেন না। তারপরে আমরা ওইসব রুগীর আমরা ফাস্টিং ব্লাড কালেকশন করি। কোন কোন কমপ্লিকেশনসের ক্ষেত্রে আপনারা বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে বলেন যে এই কাজগুলো করা যাবে না বিফোর দ্য টেস্ট? জি, এরকম আমরা যেটা বলি, আমরা কোলেস্ট্রলের মাত্রা দেখি, আমরা বলি যে লিপিড প্রোফাইল, আমরা কোলেস্ট্রল বা অন্যান্য যে তার উপাদানগুলি আছে, ট্রাইগ্লিসারাইড আছে, সেগুলো যখন আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রুগীকে একই কথা বলি যে ফাস্টিং স্টেটে আসতে হবে, এবং সেই ওই দিনেও তাকে এরকম কোনো কায়িক পরিশ্রম বা লিপিড লোয়ারিং এজেন্ট, লিপিডের জন্য যে আমরা যে ওষুধগুলি খাই, সেই ওষুধগুলি না খেয়ে তারপর আসতে হবে। একই রকমভাবে আমরা যদি কোনো হরমোন অ্যানালাইসিস করতে চাই, বিশেষ করে আমরা এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড হরমোনগুলি করি, বা অন্যান্য হরমোনগুলির ক্ষেত্রেও আমরা সাধারণত ফাস্টিং স্যাম্পলকেই গুরুত্ব দিই। নমুনা সংগ্রহ করা হলো, সেটা ফাস্টিং স্টেটেই, কিন্তু কোন জায়গাটাতে আসলে ভুল হতে পারে? সেটা কি মেশিনের কারণে হতে পারে, নাকি একজন প্যাথোলজিস্ট যখন সেটাকে অ্যানালাইসিস করবেন, ফাইনাল রিপোর্টটা ডেলিভারি দিবেন, সেক্ষেত্রেও তার ভুল হতে পারে? একজন পেশেন্ট মিস্টার এক্স, একই নামে আরেকজন পেশেন্ট আছে, তার বয়স এবং তার যে ওয়ার্ড থেকে, বা আমরা যদি হসপিটাল থেকে কালেকশন করি বা একটা এলাকা থেকে কালেকশন করি, সেখানে একটা ভুল হতে পারে। একই নামের ব্যক্তি, কিন্তু কালেকশনের সময় ভুল হতে পারে, রং এন্ট্রিতে একটা ভুল হতে পারে। আবার যখন এটা স্যাম্পলটা ল্যাবরে পৌঁছালো, যে ল্যাবরেটরিতে আমরা কাজ করছি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে,
একটি ল্যাবরেটরির দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। সেখানে আমরা বলি ম্যান বিহাইন্ড দ্য মেশিন। যে মেশিনে আমি করছি সেই মেশিনের পিছনে যে লোকগুলি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজিস্ট, তাদের দক্ষ হতে হবে। যে রিয়েজেন্টগুলি আমরা ইউজ করছি সেই রিয়েজেন্টগুলিও খুব ভালো হতে হবে। ডেট এক্সপায়ার রিয়েজেন্ট দিয়ে কাজ হবে না, জি। ভালো রেজাল্ট আমরা পাবো না। আমরা কোন মেথডে করছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেথডগুলি দিয়ে আমাদের এই পরীক্ষাগুলি করতে হবে এবং সব শেষে এই রেজাল্টগুলি আমাদের প্রপারলি ভ্যালিডিফাইড করতে হবে বাই এ প্যাথোলজিস্ট। এখানে একটা টিম অফ প্রফেশনালস আই থিঙ্ক এখানে ইম্পর্টেন্ট। কোয়ালিটি কন্ট্রোল খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের যে কোনো একটি ডায়াগনস্টিক টুলের মধ্যে এটি একটি। কোয়ালিটি কন্ট্রোল হলো কি, যে আমি যে কাজটা করছি, থার্ড রেফারি উইল টেল ইউ আর রাইট অর রং। জি। সো আমরা যে টেস্টগুলি করছি সেই টেস্টগুলি একটি অবশ্যই মেশিনের একটা নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল, ইন্টারনাল কোয়ালিটি। মেশিন নিজে ক্যালিব্রেশন করতে হয়, মেশিনটি ঠিক আছে কিনা, আমার মেশিনটি কি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য ক্যালিব্রেশন করতে হয়, কোয়ালিটি কন্ট্রোলও করতে হয়। সেটা হলো ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। আরেকটা কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এক্সটার্নাল, যে আমি একটা পেশেন্টের একটা নমুনা আমি পরীক্ষা করে একটা লেবেল করলাম, সেটি আমি আবার দেশের বাইরে অথবা আমার দেশের ভিতরে অন্য একটি প্রতিষ্ঠানে পাঠালাম, যে আমি যেটা লেবেল করেছি সেটি ঠিক আছে কি। সো এই কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে অবশ্যই আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে।